সরকারকে এখন আর আলাদা করা যাচ্ছে না। সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে। এর ফলে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাবে, এবং মামলা যদি সুপ্রিম কোর্টে চলে যায় এবং মামলা যদি দ্রুত নিষ্পত্তি হয়ে যায়, সুপ্রিম কোর্টে আরো দ্রুত শুনানি হবে। মামলা যদি ইলেকশনের আগে নিষ্পত্তি হয়ে যায় বা এমন একটা পর্যায়ে চলে যায় যাতে ফয়সলার কাছাকাছি চলে আসে বা মন্তব্য চলে আসে, সেটা কিন্তু যে পক্ষের ফেভারে মন্তব্য হবে তাদের সুবিধা করে দেবে। এক্ষেত্রে দেখো, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, ইডি যদি তথ্য প্রমাণ দিতে পারে সুপ্রিম কোর্টে, যার সম্ভাবনা প্রবল, যতদূর খবর পাচ্ছি ইডির কাছে অনেক তথ্য আছে সুপ্রিম কোর্টে দেওয়ার মতন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার ভুল করলো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ডেইলি ইউটিউব চ্যানেল থেকে পঙ্কজদা। পঙ্কজদা, তোমার কাছে প্রথমেই আমি যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, দুদিন আগে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে রেড করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পড়ি কি মরি করে ছুটে গেলেন এবং ইডির কাছ থেকে যেভাবে ফাইলপত্র ছিনিয়ে নিয়ে আসলেন, এই ঘটনা কি 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? আর যদি ফেলে তাহলে সেটা কি ধরনের প্রভাব ফেলবে? দিবাকর, যে ঘটনাটা ঘটেছে এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ধরনের ঘটনা এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন, সারা ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। কোনো মুখ্যমন্ত্রী কিংবা এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, বা অন্য কোনো আইটি হতে পারে, অন্য কোনো সংস্থার তদন্তে এভাবে বাধা দিয়েছেন, এটা একটা নজিরবিহীন ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা রাজনৈতিক কেরিয়ারে হিস্টোরিক্যাল ব্লান্ডার করে ফেলেছেন, একটা ঐতিহাসিক ভুল হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনো দুর্নীতিকে এইভাবে আটকানোর চেষ্টা করেছেন। দুর্নীতিকে আটকানো মানে দুর্নীতির যে উঠে আসছে, দুর্নীতির ঘটনা উঠে আসছে, সেটাকে তিনি আটকানোর চেষ্টা করছেন, অর্থাৎ তদন্তে বাধা দিচ্ছেন, এই ঘটনা দেখা যায়নি। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজীব কুমারকে তিনি সেফগার্ড করার চেষ্টা করেছেন। এবার কিন্তু তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের ইনচার্জ, আইটি ইনচার্জ হচ্ছে প্রতীক জৈন, তার সংস্থা, তাদের সঙ্গে চুক্তি রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন আইপ্যাকের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ, অন ক্যামেরা সকলের সামনে। আইপ্যাকের বিরুদ্ধে হাওলার অভিযোগ, আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ যে এই টাকাটা গোয়ায় ব্যবহার হয়েছে, গোয়ায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনে ব্যবহার হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে যে আইপ্যাক জগনমোহন রেড্ডির কাছ থেকে তেলেঙ্গানা নির্বাচনের সময় ওয়াইআরসিপি, সেই সময় যখন সরকার গড়েছিল, সেই সময় 274 কোটি টাকা নিয়েছিল শেল কোম্পানির মাধ্যমে, অর্থাৎ বেআইনি বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে। অর্থাৎ সারা ভারতবর্ষে দুর্নাম রয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা মাস্টার স্ট্রোক মতো ঘটনা হয়ে গেছে, যেটা বিজেপিকে সাহায্য করবে। তদন্তকারী সংস্থা করছে, বিজেপি বলছে তাদের কোনো হাত নেই, কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিকে সমর্থন করেন, নিজের মুখে সেটা স্বীকার করে নিয়েছেন কার্যত রাজনৈতিকভাবে, এটাই প্রতিষ্ঠা হবে এবার থেকে। আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ, আইপ্যাকের তদন্ত হতো, তিনি কেন আটকাতে গেলেন? তিনি বলছেন এসআইআর এর ডেটা ছিল। এসআইআর এর ডেটা কি প্রতীক জৈনের কাছে থাকা উচিত? আমি তোমার দর্শকদের মাধ্যমে জিজ্ঞাসা করছি, তোমার চ্যানেলের মাধ্যমে জিজ্ঞাসা করছি, তোমার দর্শকদের জিজ্ঞাসা করছি, বলো তো এসআইআর এর ডেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা উচিত? এসআইআর কে করছে? ইলেকশন কমিশন। এর সঙ্গে কারা যুক্ত? ডিএমএসপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অংশ। কিন্তু আইপ্যাক একটা বেসরকারি সংস্থা, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ, রাজ্য সরকারের সঙ্গে নয়। তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে গোপন আঁতাত রয়েছে এই আইপ্যাকের? এটা তো প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ইডি যখন ময়দানে নেমেছে, ইডি তো অভিযোগ পেয়েই ময়দানে নেমেছে। আমি স্পষ্টভাবে বলছি, সকাল 7টা থেকে তদন্ত শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর গেছে 8টা-9টা নাগাদ। এরপর তিনি অনেকটা সময় ভেবেছেন, চিন্তা করেছেন, তারপর ময়দানে নেমেছেন। 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছেন, 12টা নাগাদ পৌঁছেছেন সবার আগে প্রতীক জৈনের বাড়িতে, বাসভবনে, ফ্ল্যাটে। এতক্ষণ সময় পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর দুটি জায়গাতেই। এক, সল্টলেক সেক্টর 5 গোদরেজ ওয়াটার সাইডের 11 তলার অফিস, দ্বিতীয় রডন স্ট্রিটে প্রতীক জৈনের আবাসন। দুটি জায়গাতে 5 ঘন্টা ইডি কি কিছু করতে পারেনি? স্পষ্টভাবে বলছি, ইডি অনেক তথ্য জোগাড় করেছে, ইলেকট্রনিক এভিডেন্স জোগাড় করেছে, যেটা কিন্তু তারা একটা প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
হ্যাঁ, কিছু ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে এসেছেন, কিছু ফাইল পুলিশ সাহায্য করেছে বাইরে বার করতে, কিছু ফাইল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নিয়ে বেরিয়েছেন, কিন্তু সেগুলো কি ইডির নজরে আসেনি, আওতায় আসেনি? একথা আমি বিশ্বাস করি না। বরং আমার মনে হয় ইডি ইচ্ছাকৃতভাবে বার করতে দিয়েছে। জানো তো, বড় শিকার ধরতে গেলে সেই শিকারকে জালে তুলতে হয়, তার অনেক কৌশল থাকে। যারা ইঁদুর ধরেন, ইঁদুরের কলে আগে থেকে রুটিটা দেন, তারা জানেন, শিকারী জানে যে ইঁদুরটা রুটি খেতে আসবে, শিকারী জানে যে মাছ বসির ওই ফাঁদে মুখ দেবে, জেনেই সেটা দেয়। আমার মনে হচ্ছে ইডি সেই ধরনেরই কোনো ঘটনা ঘটিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রমাণ করতে গেলে তার যে রাজনৈতিক, তার যে হায়ারার্কি আছে, তার যে স্ট্যাচার আছে অনেক বড়, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অনেক তদন্ত রাজনৈতিকভাবে নষ্ট হয়ে যেতে পারত। এক্ষেত্রে বরং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামনে এসে অনেক কথা বলে ফেলেছেন, যেটা ইডিকে তদন্তে সহযোগিতা করবে। দেখো, আমার মনে হয় তৃণমূল আবারও বোকামি করেছে। আদালতে এই ধরনের গন্ডগোল করে ইডির কে বাড়তি সুবিধা দিয়েছে। দেখো, এই রাজ্যে যদি তদন্ত হয় হাইকোর্টে, তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যাবে, তদন্ত বিলম্বিত হবে, ততদিনে নির্বাচন চলে যাবে, রাজনৈতিক ফায়দা কোনো পক্ষই নিতে পারবে না। কিন্তু এবার কি হলো, এবার গন্ডগোল হয়েছে। এবং তোমাকে বলে রাখি, তৃণমূল কংগ্রেস অর্থাৎ সরকার, তৃণমূল আর সরকারকে এখন আর আলাদা করা যাচ্ছে না। সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে। এর ফলে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাবে, এবং মামলা যদি সুপ্রিম কোর্টে চলে যায় এবং মামলা যদি দ্রুত নিষ্পত্তি হয়ে যায়, সুপ্রিম কোর্টে আরো দ্রুত শুনানি হবে। মামলা যদি ইলেকশনের আগে নিষ্পত্তি হয়ে যায় বা এমন একটা পর্যায়ে চলে যায় যাতে ফয়সলা কাছাকাছি চলে আসে বা মন্তব্য চলে আসে, সেটা কিন্তু যে পক্ষের ফেভারে মন্তব্য হবে তাদের সুবিধা করে দেবে। এক্ষেত্রে দেখো, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, ইডি যদি তথ্য প্রমাণ দিতে পারে সুপ্রিম কোর্টে, যার সম্ভাবনা প্রবল, যতদূর খবর পাচ্ছি ইডির কাছে অনেক তথ্য আছে সুপ্রিম কোর্টে দেওয়ার মতন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার ভুল করলো। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার মতন বেশি কিছু নেই, শুধুমাত্র অভিযোগ করতে পারে। বরং যে সমস্ত তথ্য প্রমাণ বিজেপির নেতাদের কাছে আছে, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির নেতাদের কাছে আছে, অনেক সাংবাদিকের কাছে আছে, যে সমস্ত ইডির যে সমস্ত অভিযোগগুলো এনেছে সেই কাগজগুলো আছে, স্বাভাবিকভাবে সেগুলো যখন মার্কেটে আসবে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। এবারের নির্বাচন, আবারও বলছি, ভয়ঙ্কর কাণ্ড হতে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সুবিধার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এই যে চুরিটাকে সমর্থন করার যে চেষ্টাটা করলো, তাতে তাদের ক্ষতি হবে বলে আমি মনে করছি। দেখো, এই ঘটনার পর ইডির পদক্ষেপ এটাই হবে, বড় শিকার জালে উঠবে। সব কথা খুলে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। ইডি কিন্তু বড় শিকার ধরার দিকেই এগিয়ে যাচ্ছে। বিগত 5-7 বছর ধরে যে তদন্তগুলো হচ্ছে, এবং শুরু হয়েছিল সেই সারদা কাণ্ড দিয়ে, তারপর এই বড় শিকারকে ধরার জন্য এই যে বড় গাছ মারার দুটো কায়দা হয়, এক গোড়া থেকে কেটে দাও, এক পাতাগুলো কাটতে থাকো, ছোট করতে থাকো, তারপর গোড়াটা কাটো। বড় গাছ যদি গোড়া থেকে কেটে দাও, গাছ পড়বে, মাটি নড়বে, ভূমিকম্প হবে। তার থেকে ধীরে ধীরে যদি পাতা ছাটো, তারপর ডাল ছাটো, তারপর যে মূল কাণ্ড হয় সেটাকে কাটো, তাহলে দেখবে কিন্তু মানুষের চোখে সয়ে যাবে এবং কোনো ধরনের বড় ক্ষতিও হবে না, কেউ গাছের তলায় চাপা পড়বে না। আশা করি তোমাদের দর্শকদের বোঝাতে পেরেছি যে এবার কিন্তু বড় শিকার ধরার পালা। বাকিটা বুঝে নাও।